বছরে দেশের অর্থনীতিতে ঘটেছে নানা ধরনের ঘটনা। উচ্চ মূল্যস্ফীতির চাপে অসহনীয় হয়েছে জীবনযাত্রার ব্যয়, আবার রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাও ঘটেছে। এমন পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন শ্রমজীবী মানুষেরা? কিভাবে চলছে তাদের জীবন? কাজও নাই, মজুরিও কম, আর জিনিসপাতি সবকিছুর দাম। আমরা কষ্টই আছে, কিন্তু কষ্টটা কার কাছে বলবো? মাটি কাটতে যদি একটা আঘাত পাই, এইটার ওষুধটাও আমরা কিনে খাইতে হয়। কন্ট্রাক্টররা এই আইন প্রশাসনরা হাত করে লেবাররা মেরা খায় আর ওটা এই দল গেলেও হয় না, সেই দল গেলেও হয় না। সাধারণ মানুষ যে এই রাস্তার মধ্যে ঘুরে মরে, এই রাস্তার মধ্যে ঘুরেই মরে। কাজের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকা এসব অনানুষ্ঠানিক খাতের শ্রমিকের জীবন দিন দিন কঠিন হচ্ছে, আয়ের সাথে ব্যয় না মেলাতে পেরে। কারণ মূল্যস্ফীতি যতটা বেড়েছে ততটা বাড়েনি মজুরি। মিজানুর রহমান একজন ময়লা সংগ্রহকারী শ্রমিক। সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এই শ্রমিক কর্মক্ষেত্রে যে নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হয় তা জানা থাকলেও তার ব্যবহারে অনেকটা উদাসীন। শুধু মিজানুর রহমানই নয়, তার মতো অনেক শ্রমিকই এসব ক্ষেত্রে যেমন উদাসীন, তেমনি মালিক পক্ষেরও রয়েছে অবহেলা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে। হ্যাঁ, সিটি কর্পোরেশনের থেকে দেয়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না। ব্যবহার করলে মাস্ক পরলে ধপড়া লাগে। কাজের ক্ষেত্রে তো অনেক সময় দুর্ঘটনা হয়, ওগুলা পড়া দরকার। আমাদের এখানে দোকানের কাজে ওগুলো লাগে না, সাইডে কাজে গেলে ওগুলা সেফটি যেটা লাগে আমরা নিয়ে নিই। অনানুষ্ঠানিক খাতের শ্রমে নেই কর্মঘণ্টায় শৃঙ্খলা। আমাদের কাজের চাপ একটু বেশি থাকে সব সময়। সকাল 6টার থেকে আমাদের ডিউটি শুরু হয় রাত্র 12টা 1টাও অনেক সময় গাড়ি বন্ধ করতে করতে বাজে। এটাই ভালো লাগে আমার কাছে, এটাই করি এই জন্য। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 4টা থেকে রাত 9টা পর্যন্ত। 54 বছরেও বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতে নারী শ্রমিকেরা মজুরি বৈষম্যের শিকার। এখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করা হয়, ছেলেকে বেতন বেশি, আমাকে বেতন কম। সবারই কাজ করতে হয়, কিন্তু আমাদের বেতন কম বাবা, আমাদের বেতন বেশি না। শ্রমিক নেতারা বলছেন, আনুষ্ঠানিক খাতে বিদেশি ক্রেতার চাপে শ্রম পরিবেশের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত থেকেছে উপেক্ষিত। কেন ফর্মাল সেক্টরে এই নিয়মটা মানা হয়? কেননা মানা হয় যে বায়ারদের একটা চাপ থাকে যে ফর্মাল সেক্টরে যে নিয়ম থাকবে পেশাগত নিরাপত্তা যেন ইনফর্মাল সেক্টরেও আমরা দিতে পারি। এপ্রিলে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে, ন্যূনতম অধিকার ও সুযোগ সুবিধা অনানুষ্ঠানিক খাতে গড়ে ওঠেনি মূলত সব পক্ষের উপেক্ষা, উদাসীনতা ও অবহেলার কারণে। কোনো কিছুই নাই তাদের কোনো আইনি সুরক্ষা নেই, তাদের কোনো মজুরির মানদণ্ড নেই, তারা যে শ্রমিক সেই হিসাবে কোনো স্বীকৃতি নেই, এবং তারা কোনো সামাজিক নিরাপত্তা স্কিমের আওতাভুক্ত না। কোথাও কোনো তাদের যদি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, মানে মজুরি সহ সবকিছুতে, তাদের প্রতিকারের জন্য যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, অবস্থার পরিবর্তনে শ্রম সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন করতে দরকার হবে শ্রমিকদের সংগঠিত হওয়া। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঔপনিবেশিক আমলে চা শিল্পের গোড়াপত্তনের সময় বাণিজ্যিক উৎপাদনের জন্য বিপুল শ্রমিকের চাহিদা দেখা দেয়। সে সময় ভারতবর্ষের দক্ষিণ ভারত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে শ্রমিক আনা হয় এ অঞ্চলে। ছোট বড় পাহাড়ে ঘেরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 135টি চা বাগান। এসব বাগানে বসবাসকারী শ্রমিক পরিবারের সদস্য 10 লাখ ছুঁই। খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছেন এসব বাগানের কয়েক হাজার চা শ্রমিক। কেমনে চলবো? সমিতি দিতে হয়, আমরা আনাজ পানি কিনতে হয়, চাউল কিনতে হয়, এত কষ্ট করে আমরা খাইতে আসি। শ্রমিকদের হাত ধরে চা শিল্প অর্থনীতিতে পাকাপোক্ত অবস্থান তৈরি করলেও মুদ্রার অপর পিঠে ভিন্ন গল্প বোনা। সিলেটের 4টি চা বাগানে 5 মাস ধরে বন্ধ শ্রমিকদের মজুরি। বিল বকেয়া, তাই বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। বিগত 19 সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না এবং 14 সপ্তাহ ধরে রেশন পাচ্ছি না। আমাদের প্রায় 19 সপ্তাহ থেকে কোনো বেতন করি নাই, কোনো বোনাস নাই, কোনো রিয়াস নাই, কারেন্ট নাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রোদ বৃষ্টির জন্য আমরা কাজেও যাইতে পারতেছি না, গেলেও কষ্ট করে টাকা পয়সা পাই না। বিভাগের অন্যান্য বাগানগুলো কম বেশি লাভের মুখ দেখলেও এখনও শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা। নেই পর্যাপ্ত চিকিৎসা ও শিক্ষার সুযোগ। মজুরি হয়েছে সপ্তাহের মধ্যে 1200-1200-র মধ্যে আমরা ফাউন কাটে, রেশন কাটে, কারেন্ট বিল কাটে। চা শ্রমিক নেতারা বলছেন, দেশের অন্যান্য শিল্পের তুলনায় সবসময় উপেক্ষিত চা শ্রমিকরা। ভূমি অধিকার সহ শ্রম আইনে যে বৈষম্যগুলো আছে সেগুলো সংস্কার সহ যেন এই পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে
সরকার মহোদয় আন্তরিক দৃষ্টিপাত করেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। প্রশাসনের দাবি, চা শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আমরা সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে কথা বলেছি, তারাও চেষ্টা করছেন মালিকপক্ষ যে জিনিসটা যাতে সুরাহা করে নতুনভাবে ঋণ পাওয়া যায়। তা আমাদের সবসময় আলোচনা চলমান আছে। আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে এটা সুরাহা হবে। বাগান মালিকদের দাবি, উৎপাদন ব্যয়ের সাথে বাজার মূল্যের প্রতিযোগিতায় তাদের অবস্থাও হিমশিম। ডিভিসি নিউজ ডেস্ক। হাওরে ধান কাটে ব্যস্ত সময় পার করছেন কৃষক। দম ফেলার ফুরসত নেই যেন তাদের। 3 লাখ শ্রমিকের পাশাপাশি 770টি মেশিনে হাওরে চলছে ধান কাটা। সুনামগঞ্জে 4 লাখ কৃষক পরিবারের পুরুষ সদস্যরা জমিতে বীজ বপন, রোপণ ও ধান কাটেন। অন্যদিকে পরিবারের নারী সদস্যরা গবাদি পশুর জন্য খড় ও খলায় ধান শুকানো, ছাটা ধান আলাদাকরণ সহ গোলায় তোলা পর্যন্ত সব কাজ সারেন। আমরা যে ধান লাড়তাছি, ধান শুকাইতাছি, ধান উড়াইতাছি, এটা কি মহিলারা ছাড়া কি পুরুষে পারেনি? ধান টানতে নামাতে তুলে আনছি, এখন লাড়তাছি। ধান লইয়া আমরা গরো যায় গিয়া ফাঁকটাক করি, ওইটা ওই তো কামলারা খাওয়ার লাগে, নিজেরা খাওয়ার লাগে, বাচ্চারা খাওয়ার লাগে। বিষয়টি স্বীকার করছেন পরিবারের পুরুষ সদস্যরাও। আমরা হয়তো ধানটা কাটতে আনি, পাক শাক বেলা বাচ্চা কাচ্চারে দেখছো না, গরু বাছুর তো ওই মহিলাই করে। আমরা এই ধান কাটতে আইনা দিই, মেশিনটা কাটে, আমরা লই, এরপরে মহিলারা বাড়ির কাজ কাম করে। নারী আন্দোলন কর্মীরা বলছেন, কৃষিকাজে মজুরি বৈষম্যের কারণে নারী শ্রমিকরা হচ্ছেন শহরমুখী। এছাড়া নাগরিক সনদপত্রে কৃষির সঙ্গে জড়িত নারীর পেশা কৃষক লেখার দাবি তাদের। নারী সকল কৃষিকাজ করে, যদি সে কেন নারী কৃষক হবে না? সে নারী কৃষক না হওয়ার কারণে তার কৃষি জমি থাকার পরেও সে কৃষি ঋণ পায় না, তার এনআইডিতে গৃহিণী। তো আমরা সেই জায়গাটা পরিবর্তন চাই। কৃষিতে মজুরি বৈষম্য দূর করতে কাজ করতে হবে নীতি নির্ধারকদের, বলছে জেলা কৃষি বিভাগ। নারীদের শ্রমের মূল্যটা পুরুষের শ্রমের মূল্যের চেয়ে কম, এটা সত্যি, এটা অস্বীকার করার কিছু নাই। তারপরেও যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো যাতে অ্যাড্রেস করা হয়। হাওর এলাকায় নারী পুরুষের মজুরি বৈষম্য কমাতে ও কৃষির সঙ্গে যুক্ত নারীকে কৃষকের স্বীকৃতি দিতে সরকার কাজ করবে, এমনটাই প্রত্যাশা শ্রমিক সহ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামের কৃষক এখন অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন নিজেদের ধানের জমির দিকে তাকিয়ে। সোনালী ধানের বদলে মাঠ জুড়ে এখন শুধু পুড়ে যাওয়া ধূসর ক্ষেতের চিত্র। ধান গাছের ছড়াগুলো পুড়ে লালচে হয়ে গেছে, পাতাগুলো হয়েছে কালচে। সম্পূর্ণ নষ্ট হয়েছে পুড়ে যাওয়া ছড়াগুলোর ধান। কৃষি জমির পাশে ইটভাটার কারণেই এমন ক্ষতি। বড় মৌসুমের ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। ধান মোটামুটি পাকার সময় হয়ে আসছিল, এই সময় এই ঘটনাটা ঘটে। পাতা পুঁতে একবারে মনে করেন যে দাওয়া দিচ্ছে না, এরকম হয়ে গেছে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে ধামরাইয়ের অন্তত 3টি ইউনিয়নের শতাধিক হেক্টর জমির ধান এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। আসলে এটার স্থায়ী সমাধান দরকার। প্রতি বছরই ধামরাইয়ের চ্যালেঞ্জিং এখন কৃষি থাকবে না ধামরাই ইটভাটার শিল্পায়ন হবে, দুইটা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। কৃষক যখন তার সন্তানতুল্য এই ফসলকে দেখতে আসে মাঠে, সেই সন্তানতুল্য ফসলটা যখন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সে কোনো টাকা দিয়ে এটা রিকভারি করা সম্ভব না। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটেও অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের শত শত হেক্টর জমির ধান পুড়ে গেছে, নষ্ট হয়েছে মৌসুমী ফলের বাগান। প্রশাসনের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগীরা। ধানটাই তো আমার পরিবারের রুজি, আমার পরিবারের চাল না হলে আমার পরিবার আমি চালাবো কি দিয়ে? ধানই তো আমার হলো পেটের খোরাক, 6 মাসের 1 বছরের খোরাক তো আমাকে উৎপন্ন করে নিতে হবে। আমরা গরিব মানুষ আমগুলো করতে কিনে খাবো, আমার বাচ্চা কাচ্চা আছে তারা খাবে, তাহলে এই আমটা আমরা কোথায় পাবো? কিস্তির পরে লাগায় সেগুলো আমগুলো বড় বড় হবে, সেগুলো আম দেখে কি হয়ে গেছে দেখেন তো। ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জাতীয় নাগরিক কমিটির, আর দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলছে প্রশাসন। দেশ বাঁচাতে কৃষককে বাঁচাতে হবে, এই কৃষকের পিছনে আমরা সাথে থাকবো। জাতীয় নাগরিক পার্টির লোকজন হিসেবে আমরা কৃষকদেরকে নিয়ে একটা প্রতিবাদ মুখর আন্দোলন গড়ে তুলব। ইটভাটার মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি, ইতিমধ্যে আমরা কৃষি অভিযোগের মাধ্যমে তদন্ত করেছি, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রভাবশালীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে এসব ইটভাটা পুরোপুরি বন্ধের দাবি ভুক্তভোগীদের। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।
মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নীতিগতভাবে সম্মত হবার কথা বলেন রোববার। তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে অভিযোগ অনুযোগের সুর আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এদিকে জাতিসংঘ বলছে এ ধরনের করিডোরের বিষয়ে দুদেশের সরকারের সম্মতি প্রয়োজন হয়, সংস্থাটির ভূমিকা যেখানে যৎসামান্য। এক্ষেত্রে জাতিসংঘের রেজুলেশন কি তা দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন সংস্থাটির বাইরে গিয়ে এ ধরনের করিডোর দ্বিতীয় দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেহেতু জাতিসংঘের নাম বলা হচ্ছে, জাতিসংঘের কোনো রেজুলেশন আছে কিনা, সেটা জেনারেল অ্যাসেম্বলিতে কোনো রেজুলেশন আছে কিনা, এবং সিকিউরিটি কাউন্সিল বিশেষ করে 5টা যে পার্মানেন্ট মেম্বার তাদের সম্মতি আছে কিনা, বিষয়টা পরিষ্কার করা দরকার। করিডোরের মিনিং 1, 2 ইউএন রেজুলেশন, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, এবং 3 সেটা হলো তাতমাদো এবং আরাকান আর্মির দুজনের সাথেই কিন্তু আমার চুক্তি থাকা তো, লিখিত চুক্তি, কথা বললে কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে যে আমি যদি তার সার্বভৌমত্ব খণ্ডন করি তাহলে ভবিষ্যতে ওই একই দোহাই দিয়ে, ওই একই করিডোরের দোহাই দিয়ে অন্য দেশও আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে। তবে আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে এই ব্যবস্থাপনার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এই প্যাসেজের যাতে অ্যাবিউজ বা মিসইউজ না হয়, সেই ক্ষেত্রে জাতিসংঘের সাথেও বাংলাদেশের এক ধরনের পরিষ্কার ট্রান্সপারেন্ট এগ্রিমেন্ট থাকা প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বা অন্যান্য যে এজেন্সিগুলি আছে তাদের সম্পৃক্ত করাটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ সরকারের যথেষ্ট সক্ষমতা আছে। তবে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, কি কি শর্তে এই করিডোর দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বলতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এপ্রিলের শুরু থেকে দেশে কখনো মৃদু, আবার কখনো বা তীব্র তাপদাহের আবহাওয়া। ত্রাহি গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। এই সময়ে বেড়ে যায় স্যালাইন ও শরবতের চাহিদা, যাকে পুঁজি করেই কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে গড়ে তোলে নকল স্যালাইন ও নিম্নমানের প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার তৈরির কারখানা, যার দেখা মিলে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে। এমন তথ্য আসে ডিবিসি নিউজের হাতে। ভেতরের খবর তুলে আনতে মাঠে অনুসন্ধানী দল। সে লক্ষ্যে যাত্রা কেরানীগঞ্জের মনু ব্যাপারীর ঢালে। সেখানকার একটি বাসার 2য় তলায় পাওয়া যায় একটি কারখানা, যেখানে তৈরি হচ্ছে টেস্টি স্যালাইন, যা দেখতে অবিকল ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের মতোই। উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে লবণ, চিনি ও কেমিক্যাল। শুধু স্যালাইন নয়, দেখা মিলে প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডারেরও। উৎপাদনের পর এখান থেকেই চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার ট্যাঙ্কের ভিতরে টাইকিং, টপ 10, টি-শার্ট আর স্যালাইন ইউনিভার্সাল টেস্টি স্যালাইন। কারখানায় নেই কোনো পরীক্ষক, নামকস্ত আসেন কালেভাদ্রে, যেমনটা জানালেন শ্রমিকরা। কেমিস্ট্রি একটা ফর্মুলা দেওয়া যায়, মানে স্যালাইনের যেগুলো ব্যবহার করা হয় কোনো এখানে লেখাই আছে। কেমিস্ট আসে মনে করেন যে মাসে আপনার হচ্ছে 2 দিন। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ গায়ে থাকলেও তাদের কাছে নেই যথাযথ কোনো তথ্য। 27 পর্যন্ত একটা বিষয় আমার বলো, সেটা হচ্ছে এই যে এই শালটা বসায় দেয় কে, এটা প্যাকেটের গায়েই থাকে। হাতে রহমত ফুড প্রোডাক্টসের ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের যে রোলটি দেখছেন সেখানে এক্সপায়ার ডেট দেয়া আছে, কিন্তু এই রোলটি এখনো তৈরি হয়নি। কবে নাগাদ তৈরি হবে এই কারখানার যারা কর্মচারী আছেন তারাও জানেন না, তবে ডেট কিন্তু দেয়া আছে। তখন কারখানায় ছিলেন না মালিক। দুপুর 12:30টায় ফোন দেয়া হলে কেটে দিচ্ছিলেন বারবার। আমি তো মসজিদে বের হয়ে ফোন দিই, বাইরে যা ফোন দিই আমি। ওকে। এমন নিম্নমানের স্যালাইন ও প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার মিশানো শরবত শরীরের জন্য কতটাও ঝুঁকিপূর্ণ তা জানা গেল এই চিকিৎসকের কাছ থেকে। এই ভেজালযুক্ত রং মিশানো খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে হলো মানবদের কিডনির উপরে, ফলে কিডনি ইনজুরি হয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানবদের ক্ষতিকর, অস্বাস্থ্যকর সে খাবারটা থেকে দূরে থাকতেই হবে। অবৈধ কোম্পানির বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযানের কথা জানায় বিএসটিআই। এটা যখন জানতে পারি আমরা মোবাইল কোর্ট করি, এবং আমাদের মোবাইল কোর্টের জন্য 3 জন ম্যাজিস্ট্রেট আছেন এখানে। সার্ভিলেন্সে যে এগুলো দেখে রেকি করে আসে যে এই আছে, এটা লাইসেন্স নাই কিন্তু মানচিহ্ন ব্যবহার করছে, এই ধরনের প্রোডাক্টকে তখন আমরা এই যে মোবাইল কোর্টের মাধ্যমে করি।
তাদেরকে জরিমানা করবে। অভিযান চালাতে কখনো কখনো মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী, তবুও মিলছে না সুফল। সাধারণ মানুষের প্রশ্ন, ভেজাল ও নিম্নমানের মরণঘাতক এসব কারখানা রুখবার মতো কি কেউ নেই? ইকবাল অনেক, ডিবিসি নিউজ, ঢাকা। ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য সমবায় সমিতি। দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। কৃত্তিপাশা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক সুমন মজুমদার 5 বছরের দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে 500 গ্রাহকের 25 কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা। লাখ লাখ টাকা ব্যয়ে গ্রামে গড়ে তুলেছেন বিশাল ভবন। শুধু কৃত্তিপাশা ইউনিয়ন থেকে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সমিতিগুলো। সমবায় সমিতির প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার গ্রাহক। এখন এসব সমিতির অফিসে ঝুলছে তালা। 5 বছর হলে পরে দ্বিগুণ দেব এই কথা কয়ে আমার কাছে টাকা নেছে। আমি 50,000 টাকা রাখিলাম এনজিওতে, তারপর আমার টাকা ওরা দেয় নাই, খুব ঘুরাঘুরি করছে। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর মানুষের টাকা দেয় না, আজ দেবে কাল দেবে কইতে কইতে আমরা পালাই গেছে। সরকার কিভাবে লাইসেন্স দিয়েছে তা আমি জানি না, কিন্তু এদের আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করে। তদন্ত কমিটির মাধ্যমে বেশ কয়েকটি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানায় উপজেলা সমবায় কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্তৃপক্ষের। আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা তদন্তপূর্বক আমরা ব্যবস্থা নিচ্ছি। সদস্যরা চাইলে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারে কোর্টের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের সহায়তা প্রয়োজন হলে আমরা সহায়তা করব। মোটা অঙ্কের আমানত নিচ্ছে যা সমবায় আইন পরিপন্থী। এই ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে জরিপ চালাইতেছি এবং ব্যবস্থা নিতেছি মানুষের টাকা পয়সা যাতে ফেরত দেয়। ঝালকাঠি জেলায় নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 491টি। এর মধ্যে 14টি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও স্থানীয়দের মতে এর সংখ্যা আরও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। শয্যা সংকটে এভাবেই মেঝেতে চলছে চিকিৎসা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই দৃশ্য নিত্যদিনের। 2014 সালে 546 কোটি টাকা ব্যয়ে শুরু হয় পটুয়াখালী মেডিকেলের 500 শয্যা উন্নীতকরণের কাজ। এরপর 11 বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি নতুন ভবনের কার্যক্রম। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউ ভবনে কার্যক্রম চলছে হাসপাতালের। নির্ধারিত সময়ে নতুন ভবন না পাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমরা ভিতরে শিখতেই নেই বিধায় বারান্দায় আছি, বারান্দা মশাই কামড়ে নানান রকমের সমস্যা আছে। হাসপাতালে আসলে মানুষ মনে হয় না যে আরো অসুস্থ হওয়া ছাড়া ভালো হইব। আপনি ভিতরে যদি অবস্থা দেখতেন মানে একেবারে যে একটুও পরিবেশ ভালো না। 500 শয্যা বিশিষ্ট করলে দেখা যায় রোগীদের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে এবং রোগীরা প্রপার ট্রিটমেন্ট পাবে। বিদ্যুৎ ও পানি সংযোগের কাজ শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না 500 শয্যার কার্যক্রম। 500 শয্যার যে হাসপাতালটি, এই হাসপাতালের আমরা যদি অবকাঠামো চিন্তা করি তো ভবন নির্মাণ মোটামুটি সম্পূর্ণই আমরা যেটা দেখতে পাই, কিন্তু এখানে যে বৈদ্যুতিক এবং যে পানির যে সাপ্লাই সেটা আসলে এখানে যে নির্মাণাধীন সাবস্টেশন এটা সম্পূর্ণ না হলে কিন্তু আমরা বৈদ্যুতিক সংযোগটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আরো অপেক্ষা করতে হবে। 250 বেডের হসপিটাল ছিল, সেখানে রোগীদের সাশ্রয় হয় না। রোগীরা সব মাটিতে থাকে এবং সেখানে মানে রোগীর কাছে যে ডাক্তারদের চিকিৎসা দেওয়া খুব দুরূহ হয়ে যায়, কঠিন হয়ে যায়। বিছানা তো পাই না এবং পুরা ফ্লোরে রোগী ভরে গেছে। সেই জন্য খুব শীঘ্রই ওই 250 বেড চালু করা খুবই দরকার। এই অঞ্চলের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে দ্রুত 500 শয্যার হাসপাতালটি চালুর দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।